সম্মানিত নেতৃবৃন্দ, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান, শিবুল বিশ্বাস উপস্থিত রয়েছেন, অ্যাডভোকেট সালাম রায়, বীর সভাপতি শুভু, সাইফুল, সত্তার পাটুল, তুষার, যে অত্যন্ত কষ্ট করে ধীরে ধীরে সংগঠিত করেছেন এই রিক্সা চালক ভাইদেরকে, এবং সংগঠিত করার পরেই তারা দলের এক কঠিন পরীক্ষা তারা অবতীর্ণ হয়। এই পরীক্ষা এত বড় পরীক্ষা, যে পরীক্ষায় তাদেরকে পাশ করতে হয় নিজের জীবন। রিক্সা চালক ভাইরা, আপনারা এইভাবে দলবদ্ধ সুসংগঠিতভাবে আগে কখনোই দলীয় কার্যক্রমের মধ্যে আপনাদের আমরা দেখিনি, কিন্তু এত স্বল্প সময়ের মধ্যে আপনারা এত চমৎকার সুসংগঠিত হয়ে দলের যে একটা 16 বছর ব্যাপী যে যুদ্ধের ময়দানে রয়েছে সেইখানে আপনারা সামিল হলেন, এবং আপনাদের 11 জন পৃথিবী থেকে চলে গেল। এত বড় অবদান, এত বড় আত্মদান, এটা আমরা যদি লিখতে যাই তাহলে এটা একটা বড় মহাকাব্যে আপনারা বীর হিসাবে আগামী দিনে আপনাদের ইতিহাসে লেখা থাকবে। আমি শান্তিনগর থেকে শুরু করে যাত্রাবাড়ির বিভিন্ন অঞ্চল বস্তি এলাকায় যে সমস্ত রিক্সা চালক ভাইরা জীবন দিয়েছেন তাদের সেই বাসায় বাসায় যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করছে। যে রিক্সা চালক ভাইরা রিক্সা চালিয়ে নিজের শুধু নয়, নিজের পরিবার, সন্তান সন্ততি, স্ত্রী, এমনকি বৃদ্ধ মা বাপেরও ভরণ পোষণ করত। আমরা যদি একটা ভুলে যেতে পারি, যদি আমরা কেউ ভুলে যাই, তাহলে বাংলাদেশ একটি সত্যিকার রাষ্ট্র হিসাবে গড়ে ওঠা খুব মুশকিল। ওদের বাচ্চা ছেলে মেয়েদের কান্না, ওদের স্কুলে যাওয়া যে মেয়েটি আমরা এখানে শান্তিনগরের এখানে দেখলাম, আমি 2-3 দিন আমি ঘুমাতে পারি। ওকে বললাম যে তুমি স্কুলে যাওয়া বন্ধ করো না মা, আমরা যেভাবে পারি আমরা দেখব, কিন্তু তোমার জন্য লেখাপড়া বন্ধ। এইরকম বাড়িতে বাড়িতে স্বজন হারা, পিতা হারা সন্তান সন্ততির আহাজারি, বৃদ্ধ মা বাপের আহাজারিয়া আমি শুনে এসেছি। আজকে তাদের স্মরণে আপনারা এখানে মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল করছেন। আমরা এখানে উপস্থিত নেতৃবৃন্দ সবাইকে এটা মনে রাখতে হবে। এই যে 5ই আগস্টের যে বিজয়, এক ভয়ঙ্কর এহিয়া টিক্কার প্রেতাত্মা ভর করেছিল, যার মধ্যে হালাকোখা হিটলারের রক্ত পিপাসু যে তৃষ্ণা ভর করেছিল, যার মধ্যে তাকে বিতরণে আবারও সেই ছাত্র জনতা এবং শ্রমিক এদের আত্মদানে আমরা বিজয় অর্জন করেছি। আমাদের কোনোভাবেই এদের অবদানকে খাটো করা যাবে না। ওই স্কুলের যে ছেলেটি, বিশ্ববিদ্যালয়ের যে ছেলেটি ফার্স্ট ইয়ারে পড়ে বা ইন্টারমিডিয়েটে, সে কতটুকু রাজনীতি বোঝে, কিন্তু একটু বুঝেছে যে আমরা বন্দী আছি, আমরা বাজারে যাই, স্কুলে যাই, কলেজে যাই, কিন্তু আমরা কেউ স্বাধীন না।
ওই বাচ্চা ছেলেমেয়েগুলো বুঝেছিল। তাই বাপ মাকে কাঁদিয়ে, বাপ মাকে সাথে নিয়ে ওরা রাস্তায় দাঁড়িয়েছে। তারপরেও শেখ হাসিনা তার ঘাতক বাহিনীকে বলেছে কেউ যেন দাঁড়াতে না পারে, আমি যেন মিছিলের শব্দ না পাই। বাংলাদেশ এতদিন রক্ত ঝরিয়ে নিজের স্বাধীনতা রক্ষা করেছে। ব্রিটিশের বিরুদ্ধে 100 বছর ফরাজি আন্দোলন হয়েছে, এরপরে ওয়াহাবি আন্দোলন হয়েছে, কত বিদ্রোহ হয়েছে, তারপরে 200 বছরের মাথায় বিতাড়িত হয়েছে। পাকিস্তানকে 23 বছরের মাথায় বিতাড়িত করতে হয়েছে। সেইখানে দেশের একজন কুখ্যাত শাসক, যে কোনো ভদ্রতা জানে না, যে কোনো শিষ্টাচার জানে না, যে জনগণের অধিকার দিতে হবে এইটা জানে না, যে নিজের মতো করে গণতন্ত্রের ব্যাখ্যা দিয়েছে, যে নিজের মতো করে কাটাছাটা করে সংবিধান বানিয়েছে, যে নিজের ক্ষমতাকে আজ জীবন নিজের হাতের মধ্যে রাখার জন্য যেমন ইচ্ছা তেমন ভাবে তিনি দেশ পরিচালনা করেছেন, শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীকে কবজার মধ্যে। কিন্তু এই সমস্ত গণশত্রুরা কখনো টিকতে পারে না। জনগণ যখন ধেয়ে আসে, দেখা মাত্র গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন না শেখ হাসিনা? নির্দ্বিধায় তার পুলিশ গুলি চালিয়েছে শিশু বাচ্চাদের উপর আর খেটে খাওয়া এই শ্রমিকদের। মানুষের যদি ন্যূনতম মানবতা বোধ থাকে তাহলে এদের উপর গুলি চালাতে, টিয়ার গ্যাস মারতো, পানি ছুটতো, গরম পানি ছুটতো। পৃথিবীতে আমরা দেখি একটা ডেমনস্ট্রেশন, একটা বিক্ষোভকে পুলিশ কিভাবে সামাল দেয়। আর এখানে আমি এমনও শুনেছি যে উনি যখন বিমানে বা হেলিকপ্টারে করে পালাচ্ছেন তখনও নির্দেশ দিচ্ছিলেন যে তোমরা রাস্তাঘাট দেখো, পরিষ্কার করো, গুলি চালিয়ে মানে বিতাড়িত করো। উনার তো ঘন্টা বেজে গেছে, সেই ঘন্টা শেখ হাসিনা শুনবে। ওনাকে না শুনলেও ওনাকে ছেড়ে পালাতে গেছে। আমরা সবসময় বলেছি, যখন আমাদেরকে কারাগারে নিয়ে যাচ্ছে, রিমান্ডের মধ্যে রাখছে, কত অত্যাচার উৎপীড়ন করে সেখানে যারা বসে আছে প্রত্যেকে, এবং শেষ দিন পর্যন্ত, যেদিন বিজয় হচ্ছে তার আগের দিন পর্যন্ত আমি, শিমুল ভাই এবং আমাদের আরো সহকর্মী আমরা রিমান্ডে ছিলাম। আমরা শুধু কারাগারে না, আমরা রিমান্ডে ছিলাম, যেখানে অনেকটা টর্চার করা হয় শারীরিকভাবে। আমরা নানাভাবেই তাদের সেই শারীরিক অত্যাচারের মধ্যে। তো এই পরিস্থিতি, সুতরাং এটা হচ্ছে জনগণের অর্জন। আর এই ক্ষেত্র প্রস্তুত করতে আমাদেরকে 2009 সাল থেকে, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আরো অনেক সম্ভাবনা দল, জাতীয়তাবাদী দল সবচেয়ে বেশি অবদান সৃষ্টি করেনি। দলের যিনি নেত্রী, তিনি 6-7 বছর বন্দী, এই বিজয়ের পর তার মুক্তি হল। এটা কি একটা বড় অবদান নয়? ইলিয়াস আলীকে গুম করার পরে লক্ষ্মীপুর আর চাঁদপুরে দুইজন 4জনকে হত্যা, এরপরে 14 আন্দোলন, 13 আন্দোলন, 15 আন্দোলন। কোন আন্দোলনে আমাদের জাতীয়তাবাদী শক্তি, আমাদের বিএনপি, আমাদের অঙ্গ সংগঠন, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল কে জীবন দেয়? 2022 সালের জুলাই থেকে শুরু হয়েছে ভোলাতে আব্দুর রহিমকে হত্যা, সেই 2021 সালের জুলাই থেকে, এবং 22 ডিসেম্বর 2022 20 জন লোক মারা গেছে। নারায়ণগঞ্জে শাওন, মুন্সিগঞ্জে শাওন, ভোলা থেকে শুরু করে ঢাকা সব মিলিয়ে 20 জন লোক মারা গেছে। আবার এই যে 28 অক্টোবরের যে আন্দোলন 2023, এখানে তো যুবদলের একজন মারা গেলেনি, তারপরে সারা দেশে এবং ঢাকার বিভিন্ন, সেখানেও প্রায় 20-22 জন লোক মারা গেছে। এই যে হত্যা করছে আমাদের নেতাকর্মীদেরকে আওয়ামী লীগের পান্ডারা,
এবং আওয়ামী লীগের পুলিশ বাহিনী, তাতে কারা মারা যাচ্ছে? সব বিএনপির নেতাকর্মী, এমনকি এমপিও মারা গেছে। ইলিয়াস আলী এমপি, তিনি তো নিরুদ্দেশ, গুম করেছেন। আর শাহজাহান খান নামে পটুয়াখালীর একজন সাবেক এমপি, তিনি নৌকায় উঠে বরিশালে আসছিলেন বিভাগীয় সম্মেলনে, তাকে আকস্মিক আক্রমণ করে যুবলীগ এবং সেই আক্রমণের ফলশ্রুতিতে 2-3 দিন পর তার মৃত্যু হয়। তো এই যে গণতন্ত্রের জন্য এটা আত্মহুতি, এর জন্য কি একটা মাঠ প্রস্তুত হয়নি? জনগণ প্রস্তুত ছিল না শেখ হাসিনার পতনের জন্য? তাই আজকে এই গণতন্ত্রের সপক্ষেই আরো অনেকে লড়াই করেছে। কিন্তু আমি বলবো যে বিএনপি 2009 সাল থেকে 5ই আগস্ট পর্যন্ত 2024 নিরবচ্ছিন্ন, কখনো কোনো বিরতি নেই। এই আন্দোলনের মাঝখানে অনেকে কিছুটা অংশগ্রহণ করেছেন, কেউ করেননি, আবার আরেকটি আন্দোলনে হয়তো অংশগ্রহণ করেছেন। কিন্তু এইভাবে কথা বলা কখনোই ঠিক হবে না, উদ্দেশ্য করে, ইঙ্গিত করে যে এটি কোনো বিশেষ দলের আন্দোলন নয়। কেন এই কথা বলছি? এটা তো বিভাজনের কথা। আজকে সবার আন্দোলনের অবদানেই এই তত্ত্বাবধায়ক সরকার এবং একটি নির্দিষ্ট সময়ের মধ্যে যতটুকু সংস্কার করে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করে রাজনীতির যে ধারা, সেই ধারাকে আপনার এগিয়ে নিয়ে যেতে, এটাই তো মূল লক্ষ্য। এর জন্যই তো এত লড়াই। এবং গণতন্ত্রের যে আরো শর্ত আছে, আইনের শাসন, সব মানুষের কথা বলার যে স্বাধীনতা, আমি নির্বিঘ্নে নির্ভয়ে, এখন যতটুকু আমরা পেয়েছি, আগে অফিস থেকে বেরোনোর পরে ডানে বামে তাকাতাম যে ডিবির গাড়ি দাঁড়িয়ে আছে কিনা, এখন তো সেই ভয়টা নাই। তো আমরা সেই ধরনের একটি পরিবেশ আমরা নিশ্চিত করতে চাই। একটি গণতান্ত্রিক ব্যবস্থা আসলে আরো বেশি এটি নিশ্চিত হয়। আমার শত্রু থাকতে পারে অনেক, আমার বিরুদ্ধে সে নানা ধরনের কথা বলতে পারে, কিন্তু তাই বলে আমি তাকে পৃথিবী থেকে সরিয়ে দিব, এই ধরনের রাজনৈতিক ফ্যাসিবাদী চিন্তা, যেটা শেখ হাসিনা আজকে 16-17 বছর করে গেছেন, সেই পরিস্থিতি না। সেটা তো হচ্ছে একটা অন্তর্গত ব্যাপার, আমার মনের ব্যাপার। আমরা মনের মধ্যে থেকে সেটা প্রস্তুত করি। ঠিক আছে, ও আমার বিরুদ্ধে বলছে, বলুক, আমিও তার বিরুদ্ধে করব। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশ নায়ক, তার বিরুদ্ধে কেউ একজন কার্টুন এঁকেছিল। উনি করেছেন কি, ওই কার্টুনটা ওনার নিজের যে কি বলে ভেরিফাইড যে ইয়েটা আছে ফেসবুক, সেখানে উনি নিজে দিয়েছেন। এটা একটা মানে মহত্তম গণতান্ত্রিক চেতনার তিনি একটা দৃষ্টান্ত। আমি বলে রাখি, যারা এই ধরনের বিভাজনমূলক কথা বলছেন তারা সঠিক বলছেন না। বিএনপি একটি বিশুদ্ধ গণতান্ত্রিক চেতনায় বিশ্বাস করে বলেও এরশাদের অধীনে নির্বাচনে যাবে না যে কথা বলেছিল, সে কথা অক্ষরে অক্ষরে পালন করেছে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উনি বলেছেন, এই আওয়ামী সরকার এবং আওয়ামী লীগ এরা বিষাক্ত সাপের চেয়েও ভয়ঙ্কর। এটা বেগম খালেদা জিয়া বলেছিলেন আজ থেকে 8-9 বছর আগে। তার প্রমাণ কি পাননি? যারা দুধের বাচ্চাকে গুলি করে, যারা ABCD সরিয়া পড়া স্কুলে তাদেরকে গুলি করে, তাদের রক্ত পান করে, তারা বিষাক্ত সাপের চাইতে সেটাই তো প্রমাণিত হয়েছে। তো সুতরাং যে নেত্রী গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোষ করেন, তো কেউ যদি এটা মনে করেন সেই রাজনৈতিক দল বা সেই, আপনাদের উদ্দেশ্যে আমি একটু বলতে চাই যে হাসিনা যখন বলল যারা এরশাদের অধীনে নির্বাচনে করবে তারা জাতীয় বেঈমান, শেখ হাসিনার চরিত্রই তাই। তিনি 48 ঘন্টার মধ্যে, সেই 24 ঘন্টার মধ্যে আবার চলে গেলেন এরশাদের অধীনে। তার সাথে কিন্তু আরো কিছু রাজনৈতিক দল গিয়েছিল, তারা নিশ্চয়ই আপনারা এখানে জানেন। শুধু শেখ হাসিনা আর আওয়ামী লীগ একাই যায়নি, আরো অনেক দল গিয়েছে, কিন্তু বেগম জিয়া যায়নি। বেগম জিয়ার যে প্রত্যয়, বেগম খালেদা জিয়ার যে দৃঢ় প্রত্যয়, সেই প্রত্যয় রক্ষা করে উনি জনগণকে যে ওয়াদা করেন, সেই ওয়াদা উনি বরখেলাপ করেন না। দেশনায়ক তারেক রহমান 7 জানুয়ারির নির্বাচন বয়কটের নির্দেশ দিয়েছেন। অনেকে বলেছেন
যে এটা ঠিক হচ্ছে না, এটা ঠিক হবে না, নির্বাচন যাই হোক করা উচিত। কিন্তু আজকে কি, আজকে ইন্ডিয়াতে ইন্ডিয়ান এক্সপ্রেস একটি পত্রিকায়, সম্ভবত অনলাইন বা প্রিন্টও থাকতে পারে আমি জানি না, সেখানে আওয়ামী লীগের 4 জন নেতা বলছেন যে না, আওয়ামী লীগের নেতারা 4 জনকে দায়ী করেছেন সে নেতা যে এদের জন্য শেখ হাসিনা এই ফ্যাসিবাদ কায়েম করেছে। আরেকটা বলেছেন, আরেকটা শেখ হাসিনার ভুল কি, ভুলটা হচ্ছে যে 7-এর যে নির্বাচন, সেই নির্বাচনে বিএনপিকে না নিয়ে যেতে পারে। এই যে নিতে না পারা এবং গণতন্ত্রের প্রশ্নে অপসীম থাকা, আজকে সেটা কি প্রমাণিত হয়নি? আওয়ামী লীগের নেতাই বলছে যে কমপক্ষে বিএনপিকে নিয়ে গেলে পরে একটা ফেস সেভিং, অতটা আজকে যে আন্দোলনের মুখে পড়া গেছে সেইটা হয়তো লাগতো না, কারণ ওদেরকে পার্লামেন্টে নেওয়া যেত কয়েকটা সিট দিয়ে। এটা বড় ভুল করেছে আজকে। সুতরাং দেশ নায়ক তারেক রহমানের যে সঠিক সিদ্ধান্তের ফলশ্রুতি 5ই আগস্টের গণতন্ত্রের যে বিজয়, সেই বিজয়ের কাফেলা আজকে জনগণের মধ্যে থেকে এক ব্যাপক উন্মাদনার তৈরি করে আজকে ছাত্ররা, শ্রমিকরা, জনতা সেই জায়গায় নেমে এসে এই আন্দোলনকে ত্বরান্বিত করেছে এবং বিজয়ের সিংহ দুয়ারে পৌঁছে দিচ্ছে। বন্ধুরা, আমার বক্তব্য রাখবার সময় একটু কথা বলি। অনেক চড়াই উতরাইতে গেছে, অনেক রক্ত ঝরল। শেখ হাসিনা তার নিজের মনোনীত ব্যক্তিদের টেলিভিশন দিয়েছেন। অধিকাংশ টেলিভিশনের মালিক হচ্ছেন আওয়ামী লীগের। অনেকে দেশ ছেড়ে বা খাপটি মেরে আছে। এখন আবার দেখা যায় যে বিএনপির এই যে ত্রাণ কর্মকাণ্ড, বিশাল ত্রাণ কর্মকাণ্ড যাচ্ছে, আমাদের দলের একেবারেই সিনিয়র নেতৃবৃন্দ তারা বন্যা দুর্গত এলাকায় তারা ত্রাণ কর্মকাণ্ড করছে, কিন্তু টেলিভিশনে খুব একটা প্রচার নেই। কিন্তু কারো কারো আবার বেশ ভালো প্রচার আছে, কেউ কেউ ভালো প্রচার পাচ্ছে। তো এটাকে আমরা কি চক্রান্ত বলবো, নাকি এটা আরেকটা কোনো ধরনের কুয়ের আভাস কিনা? মিডিয়া কু বলেও তো একটা কথা আছে। কোন কোন ব্যক্তিবর্গ রাজনৈতিক নেতৃত্বের তাদের দেখছি যে বেশ ভালো প্রচার করছে, কিন্তু বিএনপির যে এত কর্মকাণ্ড, একদিকে স্বেচ্ছাসেবক দল, একদিকে যুব দল, এরা 5 দিন 6 দিন ফিল্ডে কাজ করে আসছেন। বিএনপির সার্বক্ষণিক ত্রাণ সংগ্রহ হচ্ছে এবং ট্রাকে ট্রাকে পাঠানো হচ্ছে। আমাদের যেগুলো সহযোগী সংগঠন বা পেশাজীবী সংগঠন, তারাও নানাভাবে, আমি কয়েকদিন আগে 3 দিন আগেই আমি এক ইঞ্জিনিয়ারদের যে আমাদের সংগঠন, তারা 5 ট্রাক ত্রাণ পাঠানো। এই যে কর্মচক্র, এই কর্মচক্র কিন্তু টেলিভিশনে প্রচার হয়, কারণ মালিকরা তো সবই আওয়ামী লীগের রয়েছে। আমার সাংবাদিক ভাইরা যারা কাজ করেন, এরা তো আমাদেরকে আমাদের দুঃখে, আমাদের বিপদের সময় ওরাই আমাদেরকে আগলে রেখেছিল অনেকদিন। পার্টি অফিসে বন্দি থেকেছি, খবর দিয়েছি, সাংবাদিকদেরকে এসে ইলেকট্রনিক চকিয়ে তারা এসে যতটুকু পেরেছে অবস্থান করেছে। ওরা তো আর এর জন্য দায়ী নয়, দায়ী তো হচ্ছে মালিকরা, তাদের পরে। তো এইগুলো আমাদের কাছে মানে মানে সন্দেহের সৃষ্টি করছে। ঘটনা কি, কোথায় কি হচ্ছে? আজকে কি বলে যে যে মহিলা এসপি, এখন বোধহয় এডিশনাল ডিআইজি, গর্ব করে সে সরকারের চাকরি করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের যে একটা নোংরা সিদ্ধান্ত শেখ হাসিনা নিয়েছিল, সেখানে তাকে পাঠানো হয়েছে। পাঠানোর পর সে সরকারের চাকরি বাঁচাতে আমাদের দায়িত্ব পালন করতে হবে, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু সে আবার গর্ব করে বলে যে আমি খালেদা জিয়াকে তার বাড়ি থেকে উচ্ছেদের নেতৃত্ব দিয়েছি। তাহলে তো সে তো পুলিশ অফিসার না, সে শেখ হাসিনার একটা কোতোয়াল হিসাবে, শেখ হাসিনার সন্ত্রাসী বাহিনীর একজন মহিলা সন্ত্রাসী, মহিলা মানে এডিশনাল ডিআইজি, এখন নাকি পুলিশ হেডকোয়ার্টারে আছে। তো কি